আচ্ছা, রাকিব হাসান নাই। আচ্ছা, তো দেখো তো বয়েলের সূত্র আমরা গতদিন পড়েছি এবং সেটা থেকে কিছু ম্যাথ আমরা করেছি। এখন অনেক টাইপের ম্যাথ কিন্তু আমরা রেখে দিয়েছি এবং শুরুতে বলে দিয়েছিলাম ভাইয়া আমি যখন তোমাদের পড়াবো, ভাইয়া আজকে এক্সাম হয় না, না আজকে আমি তোমাদের মাফ করে দিছি, ঠিক আছে। তো বলেছিলাম যে আমার পড়ানোর একটা সিস্টেম আছে, ঠিক আছে। আমি প্রথমে সবগুলা পড়াবো, আহ, একদম মোটামুটি পড়ায় যাব। পড়ানোর পরে যেই জিনিসগুলা পড়ার জন্য আমাদের সবগুলা মিলে যদি আমরা ইউজ করি, সেগুলো আসলে শেখা অনেক বেশি সহজ হবে, সেগুলো আমরা পরে শিখবো। তো দেখো আমি কিন্তু ম্যাথ অনেক কম কম করাচ্ছি। বয়েলের সূত্র দিয়ে 3টা ম্যাথ করাচ্ছি, চার্লসের সূত্র দিয়ে একটা ম্যাথ করাবো হয়তো, গেলুসাকের সূত্র দিয়ে একটা ম্যাথ করাবো হয়তো, অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে হয়তো একটা ম্যাথ করাবো। তো এই 3টা সূত্র শেষ হওয়ার পরে আমরা সমন্বিত সূত্র শিখবো, সেখান থেকেও হাইস্ট 1টা 2টা ম্যাথ করাবো। সবগুলা ম্যাথ শেষ হওয়ার পরে আমরা কি করব বলতো, 8 থেকে 10টা ম্যাথ করব, যেগুলো আসলে কার মধ্যে থেকে থাকবে, এই যে যতগুলা সূত্র থাকছে সবগুলার মধ্যে থেকে থাকবে। এভাবে শিখলে হবে কি, দেখো যখন তুমি কোয়েশ্চেন মানে পরীক্ষায় কোয়েশ্চেন ফেস করো, তখন তো তোমার জানা থাকে না এই কোয়েশ্চেনটা বয়েলের সূত্র থেকে আসছে নাকি চার্লসের সূত্র থেকে আসছে নাকি কোন সূত্র থেকে আসছে, এটা কিন্তু তোমার জানা থাকে না, তাই না? তার মানে এটা কিন্তু যে কোনো সূত্র থেকে আসতে পারে। এখন তোমার কিন্তু প্রথমে আইডেন্টিফাই করা লাগবে যে তুমি আসলে কোয়েশ্চেনটাতে কোন সূত্র অ্যাপ্লাই করবা, তাই না? তো ওই জন্য হচ্ছে আমি কি করব, যে ম্যাথ গুলো আছে, ভালো ভালো যে ম্যাথ গুলো আছে, এগুলো আমি কি এই সবগুলা সূত্র শেষ করার পরে আলাদা ভাবে করাবো। তো ম্যাথমেটিক্স এর জন্য মোটামুটি একটা ক্লাস বরাদ্দ থাকবে, যেখানে 8 থেকে 10টা আমরা জাস্ট ম্যাথই করবো এই সূত্রগুলো কি, ঠিক আছে। আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলা কি সবগুলা শিখার পরে আমরা শিখবো, ঠিক আছে। তো এখনই অধৈর্য হইও না যে ভাইয়া বইয়ের সবগুলা ম্যাথ আমরা শিখতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, লগ পি ভার্সেস লগ বি গ্রাফটা একটু একটু দেখাবেন ভাই, এটা তো গো স্যারের বইতে আছে। আচ্ছা, লাগলে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে, লাগলে দেখাবো। ওই লগ নিলে কি হবে বলো তো, লগ নিলে ওইটা সরল রেখার গ্রাফ হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ হবে, ঠিক আছে। যেমন আমরা ওই পি ভার্সেস ভি গ্রাফ পেলে হয়তো কি আয়তকার অধিবৃত্ত হইতো, আর লগ পি ভার্সেস লগ ভি আঁকাইলে কি হবে বলো তো, সরল রেখার গ্রাফ হবে। তো ওইটা দেখাবো, সমস্যা নেই, যদি দেখতে ইচ্ছে করে দেখাবো। আর এমনি গুহ স্যারের বইতে ডিটেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তো যারা গুহ স্যারের বই ফলো করে তারা পাবা। তাহলে চলো আমরা আজকে নতুন টপিক শুরু করি। নতুন টপিকটা হচ্ছে চার্লসের সূত্র। তো বয়েল একটা সূত্র দিয়েছিল আদর্শ গ্যাস নিয়ে, চার্লস কি দিয়েছে, অনুরূপ আরেকটা সূত্র দিয়েছে। তো সূত্র পড়ানোর আগে বলো আমার সাউন্ডে কি কোনো সমস্যা আছে? না না ভাইয়া, ভাইয়া। একদম সুন্দর, ঠিক আছে। তাহলে আদর্শ গ্যাসের চার্লসের সূত্রটা হচ্ছে এরকম, স্থির চাপে, ঠিক আছে, স্থির চাপে বয়েলের সূত্রে কোন জিনিসটাকে স্থির করা হয়েছিল বা সুনির্দিষ্ট করা হয়েছিল বলতো, তাপমাত্রাকে সুনির্দিষ্ট করা হয়েছিল বা কনস্ট্যান্ট করা হয়েছিল। চার্লসের সূত্রে এসে বলছে ভাই আমরা তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখবো না, আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো, চাপকে কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে। কাকে কনস্ট্যান্ট রাখবো আমরা, চাপ, পি কে কি করব, কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সে কি বলতেছে, চার্লস কি বলতেছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, তার মানে কি নির্দিষ্ট ভর, তার মানে গ্যাসের পরিমাণটাকেও সে কি করছে, কনস্ট্যান্ট রেখে দিছে। তার মানে গ্যাসের পরিমাণ বলতে আমরা কোন রাশিটাকে বুঝি, অবশ্যই মোল সংখ্যা, তাই না? তো মোল সংখ্যাকেও সে কি রাখছে, কনস্ট্যান্ট রাখছে, ঠিক আছে। তার মানে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি আমরা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, ঠিক আছে, আমরা যদি নির্দিষ্ট স্থির চাপে কি বলতো কোনো নির্দিষ্ট গ্যাসের, নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকতো গ্যাসটার, ওই আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। এই লাইনটা পড়ার পরে অনেকেই বলবে ভাইয়া এই লাইনটা দ্বারা কি বুঝাইছে, কিছুই তো বুঝি নাই, তাই না? এটাই আসলে বলবে। তো চলো আমরা দেখি যে এই লাইনটা দ্বারা আসলে কি বুঝাইছে। মনে করো মনে করো একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ, নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরের গ্যাস তুমি নিলা, ঠিক আছে। এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরের কি গ্যাস তুমি নিলা। এই গ্যাসের আয়তন, মনে করো এই গ্যাসের আয়তন, ওই যে তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে ভি ওয়ান, ওই তাপমাত্রায় কত বলতো, ভি ওয়ান। এবং এই গ্যাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো, এই গ্যাসের তাপমাত্রা কত হইতো, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো, তাহলে এই গ্যাসের আয়তন যেটা সেটা হইতো কত, ভি নট, ঠিক আছে। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে গ্যাস নিচ্ছে কিছু পরিমাণ, এই গ্যাসের আয়তন কত হইতো, ভি নট হইতো। এখন গ্যাসটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড নাই, আছে কততে, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, মনে করি টি তাপমাত্রায় আছে, এবং টি তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, ভি ওয়ান। তুমি মনে করো স্থির চাপে, অবশ্যই একটা স্থির চাপে মনে করো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার আয়তন হচ্ছে ভি ওয়ান, ঠিক আছে।
চাপ এবং মোল সংখ্যা তুমি কনস্ট্যান্ট রাখলা। তো 0°C তাপমাত্রা যদি হইতো তাহলে এই গ্যাস, যে পরিমাণ গ্যাস নিছো তার আয়তন কত হইতো ভি নট। বাট এখন 0°C না, এখন হচ্ছে তাপমাত্রা কত টি। টি তাপমাত্রায় তুমি আয়তন কত পাইছো? ভি পাইছো। মনে করো তুমি টি তাপমাত্রা থেকে 1°C তাপমাত্রা বৃদ্ধি করছো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছো বলো তো ভাইয়া? 1°C তাপমাত্রা বৃদ্ধি পাইছো। তাহলে বলছে প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির কারণে এই গ্যাসের যে আয়তন সেটা কি 0°C তাপমাত্রার 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তাহলে এই গ্যাসের তাপমাত্রা ছিল V1, ঠিক আছে? এই গ্যাসের আদি তাপমাত্রা কত ছিল? V1। 1° কত তাপমাত্রায়? টি তাপমাত্রায়। তার থেকে যদি তুমি 1°C তাপমাত্রা বাড়াও তাহলে আয়তন আর কতটুকু বৃদ্ধি পাবে বলো তো ভাইয়া? V0 0°C তাপমাত্রার কত অংশ? 1/273 অংশ। তাহলে বলো তো ভাইয়া শেষ আয়তন V2 এর মান কত হবে? এটা না? এটা বুঝতে পারছো ভাইয়া? এটা সবাই বুঝতে পারছো? এটা সবাই বুঝতে পারছো ভাইয়া? ভেরি গুড। তাহলে আমি আবার বুঝাই, ঠিক আছে? তো তোমাদের কথা আমি বিশ্বাস করি না, কারণ স্টুডেন্টরা অনেক মিথ্যাবাদী হয়। তারা শুধু জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া করে। তো তোমাদের বোঝার আরো মানে কনফার্মেশনের জন্য আমি আরেকবার রিপিট করি। মনে করো তুমি কিছু পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে? এই গ্যাসের চাপ এবং মোল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? একদম কনস্ট্যান্ট রাখলা। তো টি তাপমাত্রায় এই গ্যাসের আয়তন কত? V1। এবং এই গ্যাসের তাপমাত্রা যদি টি না হয়ে 0°C হইতো তাহলে এই গ্যাসের আয়তন হইতো V0, ঠিক আছে? এবার তুমি কি করলা? তুমি একটা পাগলামি করলা, ঠিক আছে? দুষ্টুমি করলা। দুষ্টুমি করে কি করলা বলো তো? এখানে একটু আগুন জ্বালায় দিলা, গ্যাসের নিচে কি করলা? একটু আগুন জ্বালায় দিলা। আগুন জ্বালানোর ফলে এই গ্যাসের তাপমাত্রা যেটা সেটা কি হয়ে গেছে? 1°C বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো চার্লসের সূত্রটা কি ছিল? প্রতি 1°C বৃদ্ধি করলে আয়তন 0°C আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তাহলে এই গ্যাসের আয়তন 0°C হলে কত হইতো? V0 হইতো। তাইলে 1°C বৃদ্ধি পাওয়ার জন্য আয়তন বৃদ্ধি পাবে কতটুকু? V0 ইন্টু 1/273 বা V0 এর 1/273 অংশ। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু বলো তো ভাইয়া? এতটুকু। এবং আদি আয়তন টি তাপমাত্রায় কত ছিল? V1। তাহলে শেষ আয়তন V2 কত হবে? V1 প্লাস V0 ইন্টু 273 হবে, তাই না ভাইয়া? বলো তো এই সূত্রটা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, যদি বুঝতে পারো তাহলে চলো আমরা একটু এক্সপ্লেনেশনের দিকে যাই। কেমন? আরো সামনের দিকে যাই। মনে করো আমরা এই চার্লসের সূত্র দিয়ে কি করতে পারি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন পরিমাপ করতে পারি। মনে করো তোমার কাছে, আমি এটা পাঠ করে দিলাম। মনে করো তোমার কাছে 0°C তাপমাত্রায়, ঠিক আছে, 0°C তাপমাত্রায় কিছু গ্যাস আছে। কি আছে? 0°C তাপমাত্রায় কিছু গ্যাস আছে। অবশ্যই তুমি এই প্রসেসটা যে করবা, সামনে যে প্রসেসটা করবা, এই প্রসেসে তুমি কি কনস্ট্যান্ট রাখলা? পি এবং এন কনস্ট্যান্ট রাখলা। এবং 0°C তাপমাত্রায় যে গ্যাসটা আছে এই গ্যাসের আয়তন তুমি মাপলা কত? V0, ঠিক আছে? কত মাপলা? V0। তোমাকে বললো যে ভাইয়া এই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে করে যদি আমরা T°C করি তাহলে আয়তন যেটা ভি এর মান কত হবে, এটা তোমাকে বের করতে বললো, ঠিক আছে? এখন তুমি কিভাবে বের করবা? দেখো ভাইয়া, আমরা কি জানি? আমরা জানি প্রতি 1°C বৃদ্ধির জন্য। আচ্ছা দেখো ভাইয়া, এটার আদি আয়তন কত বলো তো? 0°C তাপমাত্রায় আয়তন কত? V0। আদি আয়তন হচ্ছে V0। এখন আমরা কি জানি? প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? 0°C তাপমাত্রার আয়তনের 2273 অংশ। এতটুকু কি পাবে বলো তো ভাইয়া? বৃদ্ধি পাবে না? এখন বলো তো ভাইয়া তাপমাত্রা কত করছে 0 থেকে T°C করছে। তাহলে বলো তো T°C করার অর্থ কি? 0 থেকে T°C তাপমাত্রা বৃদ্ধি করছে না ভাইয়া? জি ভাইয়া। তাহলে T°C তাপমাত্রা বৃদ্ধির জন্য বলো তো ভাইয়া আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? V0 ইন্টু T ডিভাইড বাই 273 বৃদ্ধি পাবে না? এই V0 ইন্টু। এখন বলো তো শেষ আয়তন কি হবে? শেষ আয়তন ইজ ইকুয়াল টু আদি আয়তন যোগ আয়তনের বৃদ্ধি। তাহলে শেষ আয়তন যদি ভি হয়, ভি ইজ ইকুয়াল টু কি হবে? V0 প্লাস কি V0 T ডিভাইড বাই কত? 273। এটা হবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে T°C ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। আবার একটু বুঝান, গুলাই যাইতেছে। কোথায় গুলাইতেছে আপু? ভাইয়া এই যে পরের যে উদাহরণটা দিলেন এটা।
আচ্ছা, তো আমরা ধরলাম তোমার কাছে কিছু পরিমাণ গ্যাস আছে যেটা 0°C তাপমাত্রায় আছে, এবং 0°C তাপমাত্রায় এই গ্যাসের আয়তন হচ্ছে V0। ঠিক আছে, এখন তোমাকে বের করতে হবে যে ভাইয়া তুমি যদি 0°C তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে T°C নিয়ে যাও, তাহলে তোমার আয়তনটা কত হবে। ঠিক আছে, এখন দেখো এই গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় কত, V0। এখন যদি 0°C তাপমাত্রায় আয়তন হয় V0, তাহলে এর থেকে 1°C তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? V0/273 এতটুকু বৃদ্ধি পাবে না? জি ভাইয়া। এখন তুমি কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছো? T°C বৃদ্ধি করছো, তাহলে 1°এর জন্য বৃদ্ধি পায় এতটুকু, তাহলে T°C তাপমাত্রার জন্য বৃদ্ধি পাবে কতটুকু? এতটুকু। এখন শেষ আয়তন কি হবে? শেষ আয়তন হবে আদি আয়তন যোগ আয়তনের বৃদ্ধি। এটাই আমি লিখছি, শেষ আয়তন V = কি, আদি আয়তন যোগ কি, আদি আয়তনের বৃদ্ধি। ঠিক আছে ভাইয়া, এবার বুঝতে পারছো? ভাইয়া ভাই বাম জি দিকে ভাইয়া। ভাই বাম দিকে যে B2 সমান B1 প্লাস B0 ইন্টু 1/274, এখানে B1 এর জায়গায় B0 হওয়ার কথা ছিল না? দেখো ভাইয়া, আমি এখানে ধরেই নিছি V1 যেটা, সেটা কি, T°C তাপমাত্রা আছে, এবং T থেকে আমরা কি করছি, 1°C তাপমাত্রা বৃদ্ধি করছি। ঠিক আছে, এখন T°C তাপমাত্রায় আয়তন কত হবে সেটা কি আমরা জানি? না ভাইয়া, জানি না, এই জন্য আমি এটা V1 ধরেছি। ঠিক আছে ভাইয়া, দুইটা কিন্তু আলাদা কেস। একটা আমরা 0°C তাপমাত্রা থেকে বৃদ্ধি করতেছি, আর একটা হচ্ছে T তাপমাত্রা থেকে বৃদ্ধি করতেছি। ঠিক আছে, প্রত্যেকটা তোমাদের বুঝতে হবে। বইতে শুধুমাত্র 0°C এর কথা আছে, তাই বলে যে আমরা সব জায়গায় 0°C পাবো এরকম কিন্তু কোনো বিষয় না। ঠিক আছে, এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো ভাইয়া। তাহলে হিসাবটা কি ভাই আদি ইয়ার থেকে হবে? হিসাবটা সবসময় তোমার আয়তনের বৃদ্ধি যেটা, এটা কার অনুসারে হবে, এটা সবসময় 0°C অনুসারে হবে। আর আদি আয়তন যেটা, আদি আয়তন তো সেটা যে কোনো কিছু হইতে পারে। তুমি যদি 0 থেকে বৃদ্ধি করো তাহলে 0°, যদি অন্য কোনো তাপমাত্রা থেকে বৃদ্ধি করো অন্য কোনো তাপমাত্রা সেটা। ঠিক আছে ভাইয়া? জি ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম V = V0 প্লাস V0T ডিভাইড বাই কত, 273। এখানে দেখার বিষয় কি বলতো ভাইয়া, টি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাই না ভাইয়া? টি হচ্ছে কি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখন তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি কি করবা, V = তুমি এই দুইটা জায়গা থেকে তুমি ইয়ে করে নাও। ঠিক আছে, তুমি লসাগু করে নাও। ঠিক আছে, তোমাদের আমি ধরে নিলাম তোমরা ম্যাথ অনেক দুর্বল, এই জন্য আমি V0/273 একেবারে কমন নিলাম না। ঠিক আছে, তোমরা ম্যাথে দুর্বল এটা চিন্তা করি। আচ্ছা, আমরা লসাগু করে দিলাম, লসাগু করে আমরা কি পাবো, এটা পাবো। ঠিক আছে, লসাগু করে যে এটা পাবো, এই বিষয়ে কারো সন্দেহ আছে? এই বিষয়ে কারো সন্দেহ আছে? না ভাইয়া। না ভাইয়া। আশা করি সন্দেহ নাই। তো এবার কাজ করবা, কি করবা বলো তো ভাইয়া? এবার যে কাজটা করবা সেটা হচ্ছে V0, ঠিক আছে, V0 কি করে দিবা, কমন নিয়ে ফেলবা। ঠিক আছে, হ্যাঁ V0 কমন নিয়ে ফেলবা। তাহলে V0 যদি কমন নিয়ে ফেলো তাহলে কি হবে, 273 প্লাস কি হবে বলো তো, 273 প্লাস হচ্ছে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা T ডিভাইড বাই কত, 273। ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা T এর সাথে আমরা যদি 273 গুণ যোগ করি, তাহলে বলো তো যে তাপমাত্রাটা পাই ওটাকে আমরা কি তাপমাত্রা বলি? কেলভিন স্কেলের তাপমাত্রা। স্কেলের তাপমাত্রা বলি। তাহলে এই কেলভিন স্কেলের তাপমাত্রা যেটা, সেটাকে আমরা কি বড় হাতের T দ্বারা প্রকাশ করতে পারি না? তাহলে এখানে ছোট হাতের T কাকে ইন্ডিকেট করে? ছোট হাতের T ইন্ডিকেট করে ভাইয়া সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। আর বড় হাতের T ইন্ডিকেট করতেছে কি বলতো ভাইয়া, পরম তাপমাত্রা বা কেলভিন স্কেলে তাপমাত্রা। এটাকে আমরা কি বলতে পারি, পরম তাপমাত্রা বলতে পারি। ঠিক আছে, পরম তাপমাত্রা বলতে পারি। এখন দেখার বিষয় হচ্ছে ভাইয়া, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলা, একটা নির্দিষ্ট গ্যাস নিলা। ঠিক আছে, একটা নির্দিষ্ট গ্যাস নিলা এবং এটার পরিমাণ এবং চাপ হচ্ছে কনস্ট্যান্ট। বলো তো ভাইয়া, এই গ্যাসটার 0°C তাপমাত্রার আয়তন যেটা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না যদি তাপমাত্রা 0 হয়? ঠিক আছে, তাপমাত্রা যদি 0°C হয় এবং চাপ এবং মোল সংখ্যা যদি চেঞ্জ না হয়, তাহলে এটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে না? জি ভাইয়া। আয়তন যেটা, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে V0 যেটা, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য V0 এর মান কিন্তু কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু। V0 এর মান কি বলতো ভাইয়া, কনস্ট্যান্ট ভ্যালু। 273 কি বলতো ভাইয়া, একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই V0/273 পুরো রাশি যেটা, এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? একটা কনস্ট্যান্ট ভ্যালু না? জি ভাইয়া।
অবশ্যই একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে কনস্ট্যান্ট ভ্যালুর পরিবর্তে আমরা কি চিহ্ন দিব? একটা সমানুপাতিক চিহ্ন দিব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? v is proportional to t। কখন v is proportional to বড় হাতের t বলো তো ভাইয়া? যখন p আর n কি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা একটা সহজ সূত্র পাই। কি সহজ সূত্রটা পাই? স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা আমরা বলতে পারি না বলো তো ভাইয়া? এটা তোমরা লিখে ফেলো, স্থির চাপে। সুতরাং এটা আমরা এখান থেকে বলতে পারি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার কি বলতো ভাইয়া? পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তোমরা যখন সূত্র শিখছিলা, চার্লসের সূত্র, সবাই এই লাইনটা শিখছিলা, বাট এই লাইনটা কি চার্লসের সূত্র না? চার্লসের সূত্র থেকে কি আমরা স্বীকার করে পাই বা অনুস্বীকার্য পাই? এটা চার্লসের সূত্র, অনুসিদ্ধান্ত পাই। এটা কিন্তু চার্লসের সূত্র কিন্তু এটা না। চার্লসের সূত্র কিন্তু প্রথমে যেটা লিখছিলাম সেটাই, এটা কিন্তু চার্লসের সূত্রের একটা অনুসিদ্ধান্ত। ঠিক আছে ভাইয়া, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। যদি এরকম এতটুকু পর্যন্ত সবাই ক্রিস্টাল ক্লিয়ার হও, আমরা আবার কি গ্রাফ নিয়ে মাতামাতি করব। ঠিক আছে, আমরা কি করব? আবার গ্রাফ নিয়ে মাতামাতি করব। তো প্রথম যে গ্রাফটা আঁকাবা সেটা হচ্ছে ভাইয়া, সেটা আঁকাবা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রাখবো হচ্ছে আয়তন বি, ঠিক আছে, এবং এক্স অক্ষ বরাবর রাখবো হচ্ছে ভাই কেলভিন স্কেলে তাপমাত্রা, মানে বড় হাতের টি। ঠিক আছে, কেলভিন স্কেলে তাপমাত্রা রাখবা। বলো তো গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে কিরকম হবে বলো? বলো। কেন্দ্রগামী, সরলরেখা, সরলরেখা, মূল বিন্দুগামী। সরলরেখা। আমি তোমাদের শুরুতেই বলছি ভাইয়া, যখন আমরা কোন একটা গ্রাফ লিখবো তখন কি এই গ্রাফ রিলেটেড যে সমীকরণটা আছে সেই সমীকরণে এই গ্রাফে ওয়াই অক্ষ বরাবর আমরা যাকে বসাইছি সমীকরণে তার জায়গায় কাকে বসাই দিব? ওয়াই বসাই দিব। এবং এই গ্রাফে এক্স অক্ষ বরাবর আমরা যাকে বসাইছি ওই সমীকরণে তার জায়গায় কাকে বসাই দিব? এক্স কে বসাই দিব। এখন বলো তো ভি ভার্সেস টি, মানে বড় হাতের টি, এই গ্রাফটা আঁকানোর জন্য আমাদের সমীকরণ লাগবে কোনটা? এইটা সমীকরণ লাগবে এইটা। এখন বলো তো ভি কোন অক্ষ বরাবর বসাইছি? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ভি এর জায়গায় আমরা কি বসাবো? ওয়াই। আবার বড় হাতের টি আমরা কোন অক্ষ বরাবর বসাইছি? এক্স অক্ষ বরাবর। বড় হাতের টি এর জায়গায় আমরা এক্স বসাবো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট বাই 273 ইন্টু কত হয়? এক্স হয়। তো বলো তো এই যে সূত্রটা পাইলাম আমরা, এই সমীকরণটাতে পাইলাম, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স সমীকরণের সাথে অনেক মিলে না? জি ভাইয়া। তাহলে এই y is equal to mx সমীকরণটা আসলে কার সমীকরণ? একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যারা কি সরলরেখা খুব ভালোভাবে পড়ে আসছো, তাই না ভাইয়া? তাই না? তাহলে আমরা কি পাবো? এই সমীকরণের জন্য একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো, যার ঢাল কি হবে কেউ বলতে পারবা? v0/273। যার ঢাল হবে v0/273। এখন কথা আছে, কি কথা ভাইয়া? কি কথা ভাইয়া? দেখো এই গ্রাফটার একদম মূল বিন্দুতে গ্যাসের আয়তন কত হয়ে যায় বলো তো? জিরো হয়ে যায়। গ্যাসের আয়তন কত হয়ে যায় বলো তো ভাইয়া? জিরো হয়ে যায়। বলো তো ভাইয়া, কোন পৃথিবীতে তুমি দেখতে পাও মানে যে গ্যাসগুলো আছে ওইগুলার আয়তন জিরো হওয়া কি কখনো পসিবল? না ভাইয়া। তো কোনো কিছুর আয়তন জিরো হওয়ার অর্থ কি বলো তো ভাইয়া? সেই জিনিসটা ভ্যানিশ হয়ে যাওয়া বা নাই হয়ে যাওয়া, তাই না? তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হওয়া পসিবল না? শূন্য হওয়া পসিবল না। কিন্তু দেখতেছো ভাইয়া একদম একটা সার্টেন তাপমাত্রায়, ঠিক আছে, একটা সার্টেন তাপমাত্রায় কি হয়ে যাচ্ছে? এই যে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বলো তো ভাইয়া, যে তাপমাত্রায় গ্যাসের আয়তনটা শূন্য হচ্ছে সেই তাপমাত্রার অস্তিত্ব থাকা কি পসিবল বলো তো? এই ধরনের তাপমাত্রা বা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। তো পরম শূন্য তাপমাত্রা আসলে কত এখানে বলো তো? 0 কেলভিন। ঠিক আছে, 0 কেলভিন তাপমাত্রাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি, বা পরম স্কেলে তাপমাত্রা মানে শূন্যকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা কি বলো তো ভাইয়া?
যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সে তাপমাত্রাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। পরম শূন্য তাপমাত্রা একটা কি তত্ত্বীয় ধারণা, এর কি বাস্তবিক কোনো প্রমাণ আছে? এই বাস্তবিক কোনো প্রমাণ আছে? নাই। এখন দেখো গ্যাসের আয়তন শূন্য হওয়া পসিবল না, তাহলে এই গ্রাফটাকে মূল বিন্দুতে আনা কি আমাদের উচিত হইছে? না ভাইয়া। এজন্য আমরা লাস্টে সরল রেখা না দিয়ে কি দিব? এরকম ডট ডট দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? লাস্টে সরল রেখা না দিয়ে কি দিয়ে দিব? এরকম ডট ডট দিয়ে দিব। এই ডট ডট দেওয়ার অর্থ কি বলতো ভাই? এটা আসলে কল্পিত ধারণা, বাস্তবে এটা ঘটা পসিবল না। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড ভাইয়া। তাহলে চলো আমরা তো ভি ভার্সেস বড় হাতের টি মানে কেলভিন স্কেলে তাপমাত্রার সাথে গ্রাফ আঁকাইলাম। হ্যাঁ ফাহিম শাহরিয়া বলো। ফাহিম শাহরিয়া বলো। ভাই এইখানে পরম তাপমাত্রায় পৌঁছানো তো সম্ভব হইতে পারে। পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব যদি হয় সেক্ষেত্রে গ্যাসের আয়তন কি হয়ে যাবে? তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যাবে। এটা নিয়ে ব্যাপক গবেষণা চলতেছে এবং তোমার মতো হাজারো বিজ্ঞানী, মানে তুমি তো বিজ্ঞানী না, তোমার মতো হাজারো মানে মানুষ যারা বিজ্ঞানী হয়ে গেছে তারা এটা নিয়ে প্রচুর গবেষণা করছে, এখনো পারে নাই। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা পেরে যাব পরম শূন্য তাপমাত্রায় পৌঁছাইতে। ঠিক আছে ভাইয়া? কি ভাইয়া, কিন্তু এইখানে আমার যে কথাটা ছিল, এইখানে আমরা যে গ্যাসটা নিতেছি ভাই, এটা তো আদর্শ গ্যাস চিন্তা করা হইতাছে। হ্যাঁ, আয়তন অনুগুলার নাই, কোনো আয়তন নাই, কিছু নাই। এখন বাস্তব গ্যাসের আয়তন তো জিরো করতে পারবা না, বুঝো নাই? আচ্ছা, বাস্তব গ্যাসের সমীকরণ দিয়ে আমরা একটু গবেষণা করব, ঠিক আছে? পরে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে একটা সমীকরণ আছে, ওইটা দিয়ে আমরা এটা কাল্পনিক মান, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা একটা কাল্পনিক তত্ত্ব, ঠিক আছে? কাল্পনিক মান। হ্যাঁ বলো ভাইয়া। আর কারো অর্ধেকটা কাল্পনিক আর কোনটা অর্ধেকটা কাল্পনিক? এখানে কি পুরোটা রেখাই কাল্পনিক? না না, পুরো রেখা কাল্পনিক না, শুধুমাত্র 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পসিবল না, এজন্য গ্রাফটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিব না। ঠিক আছে ভাইয়া? ভাইয়া যদি আমাদের এমসিকিউ এরকম থাকে অপশন, তাহলে আমরা ওটা দিব না। কোনটা কোনটা বুঝি নাই ভাইয়া। মূল বিন্দু থেকে যদি থাকে কোনটা, তাহলে আমরা ওই অপশন দিব না। মূল বিন্দু থেকে থাকবে না, এরকম ডট ডট দেওয়া হয়, ঠিক আছে? যদি থাকে তাহলে মাস্টার ভাই যখন আমাদের আদর্শ গ্যাস পড়াইছিল তখন আমি এই কোশ্চেনটা করছিলাম, কিন্তু উনি বলছিল তাত্ত্বিক ভাবে হলেও তো শূন্য হয়, সেই জন্য ওই জায়গা থেকে সমস্যা নাই, যদি কোশ্চেনে দেয় তাহলে দিয়ে দিবা, সমস্যা নাই, যদি আর কোনো রিলেটেবল আনসার না থাকে। বাট এখানে ডট ডট দেয়, ঠিক আছে? ডট ডট দেয়, বইতে দেখবে ডট ডট দেয়। আর যদি না দেয় আসলে সমস্যা নাই, এটা কোনো দেখার বিষয় না বা ধরার বিষয় না, ঠিক আছে? তুমি অ্যাটলিস্ট দিবা না, তুমি যখন আঁকাবা তুমি দিও না, অন্যরা দিতেছে কি না দিতেছে এটা আসলে দেখার বিষয়, কেমন? আচ্ছা, তাহলে ভি ভার্সেস বড় হাতের টি এই গ্রাফটা আমরা পেয়ে গেলাম। তাহলে বলো তো ভি ভার্সেস ছোট হাতের টি এই গ্রাফটা কেমন হবে? সরলরেখা হবে। আচ্ছা, তো ভি ভার্সেস ছোট হাতের টি গ্রাফ আঁকার জন্য আমাদের ভি ভার্সেস ছোট হাতের টি এর যে সমীকরণটা সেটা বের করা লাগবে, তাই না ভাইয়া? বলো তো ওই সমীকরণটা কোনটা? এই যে এইটা। তো এই সমীকরণটা দেখতে কিরকম? ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস কি ভি নট বাই 273 ইন্টু কি বলতো ভাইয়া? টি, তাই না? তো আমরা এবার ওয়াই অক্ষ বরাবর কাকে রাখবো? ওয়াই অক্ষ বরাবর রাখবো ভাইয়া বড় হাতের টি কে, বড় হাতের ভি কে। ভাইয়া স্ক্রিন দেখা যেতেছে না। আচ্ছা, এটা মোবাইলের সমস্যা, আমি একবার করলে স্ক্রিন আবার শেয়ার দিলে দেখতে পারবো, দাঁড়াও। আর এক্স অক্ষ বরাবর রাখবো ছোট হাতের টি কে। খুবই কনসেপচুয়াল ক্লাস, একটু করো, হাইপোথেটিক্যাল কথাবার্তা বলতেছি, এরপরে অঙ্কও করবো, সমস্যা নেই। তো দেখো ওয়াই এক্সিস বরাবর আমরা কি রাখবো? আয়তনকে রাখবো, এবং এক্স এক্সিস বরাবর রাখবো টি কে। তাহলে বলো তো এবার আমরা সমীকরণে কি বসাবো? ওয়াই এক্সিস বরাবর যাকে রাখছি তার জায়গায় ওয়াই বসাই দিব, ঠিক আছে? আর এক্স এক্সিস বরাবর যাকে বসাইছি তার জায়গায় কি বসাই দিব? এক্স বসাই দিব। তাহলে ভি নট বাই 273 ইন্টু কত? এক্স প্লাস কি বলতো ভাইয়া? ভি নট। বলো তো এই সমীকরণটা দেখতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো না? এই এম এক্স প্লাস সি এর মতো না? যেখানে এম এর জায়গায় কি আছে? এম এর জায়গায় আছে ভি নট বাই 273 এবং সি এর জায়গায় কি আছে? ভি নট আছে। এখন বলো তো সি মানে কি? সি মানে ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে বলো তো ভাইয়া এই গ্রাফে ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে? ভি নট হবে না? ওয়াই অক্ষের ছেদাংশ হবে ভি নট। তাহলে এখানে আমরা ভি নট লিখে ওয়াই অক্ষের ছেদাংশ বসায় দিব। এবং গ্রাফটা দেখতে কিরকম হবে? একটা সরল রেখার মতো হবে না?
তাহলে এই ভি নট কে ছেদ করে আমরা কি লিখবো, একটা সরল রেখা লিখে দিব। তাহলে গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে ভাইয়া, গ্রাফটা তাহলে কিরকম হবে, এরকম হবে। তো এই গ্রাফটা বুঝতে পারছো, এই গ্রাফটা বুঝতে পারছো? আরেকবার একটু বুঝাই দেন। বুঝাইতেছি আরেকবার না, 1000 বার বুঝাইতেছি। দেখো, তো আমরা গ্রাফ আঁকানোর জন্য, ঠিক আছে, গ্রাফ আঁকানোর জন্য আমাদের কি লাগবে, সমীকরণ লাগবে। তো সমীকরণটা কি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইনটু ছোট হাতের টি। এখন গ্রাফে ওয়াই অক্ষ বরাবর আমরা কাকে বসিয়েছি, ভি কে, তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখবো, ওয়াই লিখবো। আর এক্স অক্ষ বরাবর আমরা ছোট হাতের টি লিখতেছি, তাহলে ছোট হাতের টি এর জায়গায় আমরা লিখবো এক্স। তাহলে যে সমীকরণটা পাই সেটা পাই ওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু এক্স প্লাস কি বলতো ভাই, আরেকটা কনস্ট্যান্ট। তো এই সমীকরণটা দেখতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো, তাই না? যেখানে এম এর জায়গায় কি আছে, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, তাই না? এটা কার মান, এম এর মান। এবং সি এর জায়গায় কি আছে, ভি নট এর মানটা আছে। তো যারা সরল রেখা জানো, ঠিক আছে, পড়েছো, সবারই পড়ে ফেলার কথা এতদিন, তারা জানো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি কি একটা সরল রেখার সমীকরণ, যেখানে এম কাকে প্রকাশ করে, এম প্রকাশ করে ওই সরল রেখাটার ঢালকে, এবং সি কাকে প্রকাশ করে, ওই সরল রেখার ওয়াই অক্ষ বরাবর ছেদাংশকে। ঠিক আছে ভাইয়া, তাহলে বলো তো ওয়াই অক্ষের ছেদাংশ সি এর মান কতটুকু হবে, ভি নট। তাহলে বলো তো ভাইয়া, ভি নট মানে যে কি করবে, এই গ্রাফটা ওয়াই অক্ষকে ছেদ করবে, তাই না? তাহলে এই পয়েন্টের মান কত হবে, এই পয়েন্টের মান হবে ভি নট। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এই বরাবর কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নিচ্ছি, ঠিক আছে। এবং সরল রেখা দেখতে কিরকম হবে, সরল রেখাটা হবে কি একটা মানে সমীকরণটা, মানে এই গ্রাফটা দেখতে কিরকম হবে, একটা সরল রেখার মতো, যার ঢাল কত, যার ঢাল হচ্ছে ভি নট বাই 273। তাহলে আমরা পেয়ে গেলাম না একটা সরল রেখার সমীকরণ। তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে, এরকম হবে, তাই না ভাইয়া? জি ভাইয়া। এরকম হবে। তাহলে ভি ভি ডিভাইড বাই ছোট হাতের টি এর গ্রাফটা কিরকম হবে, এরকম হবে, যেখানে কি ওয়াই অক্ষ বরাবর একটা ছেদাংশ থাকবে। বাট ভি ডিভাইড বাই বড় হাতের টি কিন্তু কি ছিল, এটা মূল বিন্দুগামী ছিল। বাট ছোট হাতের টি বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার জন্য এটা কি মূল বিন্দুগামী সরল রেখা হবে, মূল বিন্দুগামী সরল রেখা কিন্তু হবে না। ঠিক আছে। আরো একটা জিনিস দেখো ভাইয়া, যখন আমরা ভি ডিভাইড বাই বড় হাতের টি কেলভিন স্কেলে তাপমাত্রার সাথে গ্রাফ আঁকেছিলাম, তখন পরম শূন্য তাপমাত্রাটা আমরা কোথায় পেয়েছিলাম, মূল বিন্দুতে, তার মানে কি 0 কেলভিনে। এখন বলো তো ভাইয়া, যখন আমরা ভি ডিভাইড বাই সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে আমরা গ্রাফটা আঁকাবো, তখন পরম শূন্য তাপমাত্রাটা কোথায় পাবো? তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কি হয়, আয়তন শূন্য হয়। এখন বলো তো ভাইয়া, এই এক্স অক্ষ বরাবর যে অক্ষটা আছে, এই অক্ষের প্রত্যেকটা বিন্দুতে আয়তনের মান কত, শূন্য না? জি ভাইয়া। তাহলে দেখো তো ভাইয়া, গ্রাফটাকে যদি আমরা পিছনের দিকে বিস্তৃত করি, তাহলে কোন বিন্দুতে যে সেটা আসলে এক্স অক্ষকে ছেদ করে, এই বিন্দুতে যে কি করবে, এক্স অক্ষকে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি না যে ভাইয়া এত তাপমাত্রায় আসলে কি হয়, আয়তনের মান যেটা সেটা 0 হয়ে যায়, বলতে পারি না? জি ভাইয়া। ভাইয়া পরম তাপমাত্রাটা একটু আবার বলেন। পরম তাপমাত্রা না, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য তাপমাত্রা কি, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। যেমন দেখো ভাইয়া, আমরা যখন আয়তন ভার্সেস কি কেলভিন স্কেলে তাপমাত্রার গ্রাফ আঁকাইছিলাম, তখন কি হয়ে গেছিল, মূল বিন্দুতে আয়তনের মান কত হয়ে গেছিল, শূন্য হয়ে গেছিল না? তাহলে মূল বিন্দুতে তাপমাত্রা কত ছিল, 0 কেলভিন ছিল, এবং 0 কেলভিন তাপমাত্রায় আয়তন কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তার মানে পরম শূন্য তাপমাত্রার মান কত বলো তো ভাইয়া, 0 কেলভিন না? বুঝতে পারছো বন্যা? এই বন্যা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, বন্যা থেকে একটা জিনিস মনে পড়লো, আমি আমার বাড়ি খাগড়াছড়ি, তোমরা জানো কিনা, এবং খাগড়াছড়ি তৎকালীন 2009 থেকে 2014-তে এমপি ছিলেন। আচ্ছা, এটা আমি রেকর্ড অফ করি, খবর হয়ে যাবে নয় আমার। আচ্ছা, রেকর্ড আমি আবার অন করি। তো এরপরে আমরা কি করলাম, আমরা আয়তন বনাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রা একটা গ্রাফ আঁকাইলাম। ঠিক আছে, আয়তন বনাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রা গ্রাফ আঁকাইলাম। তাহলে এই গ্রাফটা কি হবে, অবশ্যই একটা সরলরেখার সমীকরণ হবে। এখন বলো, এই সমীকরণ থেকে, মানে এই গ্রাফ থেকে যদি আমরা পরম শূন্য তাপমাত্রা বের করতে যাই, তাহলে কত সেলসিয়াস হবে? ঠিক আছে, সেটা আমরা কিভাবে বের করব? এখন দেখো ভাইয়া, আমরা দেখলাম কি বলতো ভাইয়া, আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় আয়তন যেটা, গ্যাসের আয়তন যেটা, সেটা শূন্য হয়। বলতো এই গ্রাফের কোন বিন্দুতে গ্যাসের আয়তন শূন্য? এই বিন্দু না? এই যে এই বিন্দুতে কিন্তু কি গ্যাসের আয়তন শূন্য। তাহলে এই বিন্দুর মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান পেয়ে যাব না? পেয়ে যাব না? জি ভাইয়া। পেয়ে যাব। এখন আমরা কি জানি, আমরা জানি পরম শূন্য তাপমাত্রায়
গ্যাসের আয়তন 0 হয়, তাহলে বলো তো ভাইয়া এই বিন্দুতে এই গ্যাসের আয়তন ভি এর মান কত হবে? 0 হবে, তাই না? 0 হবে। তাহলে বসায় দাও ভি এর মান 0। 0 ইজ ইকুয়াল টু কি পাবো? এই যে ভি নট প্লাস ভি নট বাই 273 প্লাস কি ইনটু টি। তাহলে এখান থেকে টি এর মান কত পাও দেখো তো ভাইয়া? মাইনাস 273। মাইনাস 273 পাও? এই মাইনাস 273 পাও? দেখো তো এই সমীকরণে ভি এর মান 0 ভাইয়া এই সমীকরণে ভি এর মান 0 বসায় যদি আমরা টি এর মান বের করি কত হয়? মাইনাস 273 হয়। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস 273,0, তাই না? তার মানে কি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যেটা সেটা কত হয়? 0 হয়। তাহলে পরম শূন্য তাপমাত্রা আসলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত বলো তো ভাইয়া? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আরো অ্যাকুরেটলি মাপি, অ্যাকুরেটলি মাপলে হয় মাইনাস 273.15 বা 15। ঠিক আছে, তো এই তাপমাত্রাটাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয়, যেটাকে কেলভিন স্কেলে নিয়ে গেলে কত কেলভিন হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি কেলভিন 0 কেলভিন 0 কেলভিন হয়। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের পরম শূন্য তাপমাত্রার কনসেপ্ট। তার মানে কি বলতো ভাই? আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা কিন্তু পাচ্ছি, তাই না ভাইয়া? তাই তো? জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। একদম ক্লিয়ার না বলো তো ভাইয়া? একদম ক্লিয়ার না? ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, তাহলে চলো আমরা এবার ম্যাথ করি। ঠিক আছে, আমরা এবার কি করি? ম্যাথ করি। ম্যাথ করার আগে চলো আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখে ফেলি আরো। এই তানভীর আঁকা কি করে না বাবু? আঁকা কি করে? আঁকা কি করলে ভাইয়া রেগে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো তো, দেখো আমরা কি পাইলাম? আমরা পাইলাম কোনো নির্দিষ্ট চাপে যখন পি আর এন হচ্ছে কনস্ট্যান্ট, তখন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যেটা সেটা কি হয়? পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। তো পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি না ভাইয়া ভি ইজ ইকুয়াল টু আসলে কত? কনস্ট্যান্ট ইনটু টি। তো এখান থেকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? ভি ডিভাইডেড বাই টি আসলে কি? কনস্ট্যান্ট। তার মানে তোমার যদি কিছু পরিমাণ গ্যাস থাকে, ঠিক আছে, কিছু পরিমাণ কি থাকে? গ্যাস থাকে, এবং এই গ্যাসে যদি ভাইয়া পি এবং এন কনস্ট্যান্ট রাখো, তাহলে এই গ্যাসের আয়তন বা তাপমাত্রা যতই বাড়াও বা কমাও না কেন, আয়তন এবং তাপমাত্রা, পরম তাপমাত্রার অনুপাত যেটা সেটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটা বলতে পারো না? জি ভাইয়া। তাহলে মনে করো তুমি পি এবং এন, ঠিক আছে, এই দুইটা রাশি হচ্ছে কনস্ট্যান্ট একটা গ্যাসের জন্য। তুমি শুরুতে মাইপা পাইলা কি বলতো ভাইয়া? শুরুতে মাইপা পাইলে হচ্ছে ভি1 আয়তন, এবং তাপমাত্রা পাইলা টি1। ঠিক আছে, অবশ্যই এই তাপমাত্রাটা কোন স্কেলে হইতে হবে বলো ভাইয়া? এখন বলো, এই তাপমাত্রাটা যে নিচ্ছে এটা কোন স্কেলে হইতে হবে? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে হইতে হবে, পরম তাপমাত্রা হইতে হবে, নইলে সমস্যাটা কি হবে বলতো ভাইয়া? আমরা যে এই সূত্রটা পাচ্ছি এটা আসলে কোন তাপমাত্রার জন্য পাচ্ছি? এটা কিন্তু আমরা কেলভিন স্কেলে তাপমাত্রার জন্য। ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি আমরা তাপমাত্রাটা নিই তখন কিন্তু সূত্রটা চেহারাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু আগে গ্রাফে দেখছি। তাহলে এবং তুমি কি করলা? এই যে গ্যাসের যে আয়তনটা ভি1 কত তাপমাত্রায় পাইছো? টি1 কেলভিন তাপমাত্রায় পাইছো। তুমি তাপমাত্রা বৃদ্ধি করে টি2 কেলভিন তাপমাত্রায় নিয়ে গেলা, এবং তখন আয়তন পেলা ভি2। বলো তো ভাইয়া এই যে আয়তন এবং তাপমাত্রার অনুপাত যেটা সেটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু কত? ভি2 বাই টি2। বলতে পারো না ভাইয়া? বলো তো, বলতে পারো? জি বলতে পারো। কারণ কি? ভাইয়া। যেহেতু নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, চাপ কনস্ট্যান্ট আছে, এজন্য কি বলতো ভাই? আয়তন এবং তাপমাত্রার কনস্ট্যান্ট, অবশ্যই পরম তাপমাত্রা বলি, তো পরম তাপমাত্রার যেটা এটা কি হবে? কনস্ট্যান্ট হবে। আব্দুল্লাহ আলভি ইজ রিকোয়েস্টিং রিমোট কন্ট্রোল অফ ইউর স্ক্রিন। না ভাইয়া, ডিক্লাইন করে দিলাম। আচ্ছা, এই তুমি কি কিছু শেয়ার দিতেছো আলভি? আলভি তুমি কি কিছু শেয়ার করতে চাও স্ক্রিনে? আচ্ছা দেখো, তাহলে যদি আমরা আয়তন আর তাপমাত্রা চেঞ্জ করে নিই ভাইয়া, সরি, সমস্যা নেই, এরকম হয়। তো মনে করো আমরা আয়তন আর তাপমাত্রা চেঞ্জ করে আরো অন্যটা করে দিলাম, টি3 করে নিলাম, ভি3 করে নিলাম, তাহলে বলো তো ভি3 ডিভাইড বাই টি3 কি হবে? আগেরটার সমান হবে। এভাবে করে করে আমরা যদি ভিএন টিএন বানাই দিই সেটাও কি হবে বলো তো ভাইয়া? সমান হবে। শর্তটা কি এখানে বলো তো? পি এবং এন কি হইতে পি হবে? এবং এন কনস্ট্যান্ট থাকতে হবে। আরে বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে চলো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করে ফেলি। ঠিক আছে, এটা তোমাদের খুব লাগবে। ঠিক আছে, এটা তোমাদের খুব বেশি লাগবে। তাহলে চলো ম্যাথ করে ফেলি। তোমরা সবাই এতটুকু লিখছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে লিখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি একটি বেলুনকে, ঠিক আছে, 1200 সিসি আয়তন পর্যন্ত ফুলানো হলো।
এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণের 6/7 হলে কত আয়তনে মানে কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে, ঠিক আছে? এটা তোমার বের করা লাগবে। এখন 25°C তাপমাত্রায় বেলুনের আয়তন কত? 1200 সিসি, ঠিক আছে? এবং এই আয়তন বেলুনটির কি সর্বাধিক প্রসারণের 6/7 কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে বলো তো ভাইয়া? এই যে বেলুন ফুলাইছে, ঠিক আছে, মানে বেলুন ফুলাইছে বা ওই যে প্রসারণ করতেছে। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা তুলছো সবাই? না ভাই একটুখানি সময় আচ্ছা দেন। তুলে ফেলো, তারপরে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? তোমার একটা বেলুন আছে, আমি বুঝাচ্ছি একটু করে। অনেক সহজ ম্যাথ, এই ধরনের ম্যাথ সাধারণত এমসিকিউ তে আসবে, ঠিক আছে? এবং একটু পরে আমি একটা বুয়েটের কোশ্চেনও সলভ করাবো, সমস্যা নেই। 25°C তাপমাত্রায় গ্যাস ভর্তি একটি বেলুনকে 1200 সিসি আয়তন পর্যন্ত ফোলানো হলো। এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণের 6/7 হলে কত তাপমাত্রায় বেলুন? আচ্ছা, তো আশা করি তুলে ফেলছো। তাহলে 25°C তাপমাত্রায় একটা বেলুন আছে যেটা ফুলানো হয়েছে, ঠিক আছে? এটা কি করছে? ফুলানো হয়েছে। ফুলানোর ফলে এর আয়তন কত হয়েছে বলো তো ভাইয়া? আয়তন V1 ছিল কত? 1200 সিসি। সিসি মানে কি বলো তো ভাইয়া? সেন্টিমিটার কিউব। সিসি যেই কথা, সেন্টিমিটার কিউব একই কথা। বলো তো কত তাপমাত্রায় ছিল এই আয়তনটা? 25°C। এখন বলো তো এই 25°C কে আমরা কেলভিনে কিভাবে নিব? 25 + 273। মানে কত হবে বলো তো ভাইয়া? 298 কেলভিন হবে। অবশ্যই এই সূত্রগুলা ইউজ করার আগে তাপমাত্রাকে কেলভিনে নিয়ে নিই। তাহলে T1 এর মান কত? 25 + 200, তাহলে কত হয়? 298 কেলভিন, ঠিক আছে? তো আমরা 298 কেলভিন তাপমাত্রায় একটা বেলুনের আয়তন কত পেয়েছি? 1200 সিসি পাইছি। এবং বলা হয়েছে এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণের কত? 6/7। ঠিক আছে, আমি আবার ধরে নিই সর্বাধিক প্রসারণ হচ্ছে কত? সর্বাধিক প্রসারণ V, এটা ধরে নিই, প্রসারণ V। তাহলে বলো তো V এর 6/7 সমান কত? 1200 সিসি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? V × 6/7 = কত? 1200 সিসি। তাহলে বলো তো এখান থেকে V এর মান আমরা কি পেলাম বলো তো? 1400 সিসি পাই কিনা দেখো তো সবাই। V এর মান এই ক্যালকুলেশন করতে পারবা না? জি ভাইয়া করতে পারবো। তার মানে বেলুনটা সর্বাধিক কত আয়তন পর্যন্ত ফুলতে পারবে বলো তো ভাইয়া? 1400 সিসি বা 1400 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফুলতে পারবে। এর চেয়ে একটু যদি বেশি ফুলাই তাহলে বেলুনটা কি হবে বলো তো ভাইয়া? বাস্ট হবে না? ফেটে যাবে না? ফেটে যাবে না? জি ভাইয়া ফেটে যাবে। বলছে কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে, ঠিক আছে? তার মানে যখন শেষ তাপমাত্রায় পৌঁছাবে তখন বেলুনটার আয়তন কি হবে বলো তো ভাইয়া? সর্বাধিক প্রসারণ ক্ষমতার সমান আয়তন হবে না? জি ভাইয়া। সর্বাধিক। তাহলে আমরা কি বলতে পারি না যে ভাইয়া ওই বেলুনটা ফুলানোর পরে তোমার যে আয়তনটা, সেই আয়তন V2 এর মান কত হয়? 1400 সিসি বলতে পারি না? এই জি 1400 ভাইয়া। সিসি বলতে পারি না? এখন একটা কথা, সেটা কি বলতো ভাই? এই আয়তন যে বাড়াইছে, বেলুনটা যে বাড়াইছে, বেলুনটার যে প্রসারণ ঘটাইছে, এই প্রসারণে কে কোন ফ্যাক্টরটা ভূমিকা পালন করতেছে বলতো ভাইয়া? শুধুমাত্র তাপমাত্রা না। এখানে কি কোথাও বলা হয়েছে যে ভাইয়া নতুন কোনো গ্যাস অ্যাড করছে বা কোনো গ্যাস বের করে দিছে, এই টাইপের কোনো ইনফরমেশন দেওয়া আছে? না ভাই। দেওয়া নাই। তার মানে এখানে কি ধরা হয়েছে? এন এর মান কনস্ট্যান্ট ধরা হয়েছে না? আবার বলো তো এখানে চাপ নিয়ে কোনো কিছু বলা আছে? না ভাইয়া। তাহলে চাপ নিয়ে যেহেতু কোনো কিছু বলা হয় নাই, তার মানে কি চাপকেও কি ধরা হয়েছে? কনস্ট্যান্ট ধরা হয়েছে। তাহলে এখানে চাপ এবং মোল সংখ্যা যেটা n, যেটা সেটা কি কনস্ট্যান্ট আমরা বলতে পারি। কেন? এই সম্পর্কিত কোনো কথা এই কোশ্চেনে বলা নাই, ঠিক আছে? তাহলে বলো তো যেহেতু চাপ এবং মোল সংখ্যা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি এই প্রশ্নে, তাহলে এই যে এখানে আমরা শেষ তাপমাত্রা বের করতে বলছে, কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে, এই তাপমাত্রা বের করার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? চার্লসের সূত্র। চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি জানি বলো তো ভাইয়া? V1/T1 = কত? V2/T2 বলতে পারি না বলো তো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে V1 এর মান আমরা কি পেলাম? V1 এর মান পেলাম আমরা 1200 সিসি, ঠিক আছে? T1 এর মান কত পেলাম? 298। টাইম সারি একটু পরে দাও।
V2 এর মান কত পাইলাম বলো তো ভাইয়া? যে তাপমাত্রায় বেলুনটা মানে যে আয়তনের পরে বেলুনটা ফেটে যাবে, ঠিক আছে? তো বেলুনটা ফাটার একদম অগ্র মুহূর্তে আয়তন কত হবে? 1400 হবে। তাহলে 1400 সিসি। তো আমাদের বের করতে হবে কি T2 এর মান। তো বলো তো এখান থেকে T2 এর মান কত আসে? বলো তো কেউ T2 এর মান? 55.43 এটা ভাইয়া আমার তো আসছে 347.67। এইটা জি হবে ভাইয়া এটাই আসছে। 347.67 একক কি হবে বলো তো? তাপমাত্রার একক কি হবে? হ্যাঁ কেলভিন। কেলভিন। তাহলে বলো তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? এইটা আনসার লিখে দিতে পারো। 74.67। এইটা আনসার লিখে দিতে পারো, অথবা কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বের করার জন্য এর থেকে কি বের করতে পারো? বিয়োগ করতে পারো। 273 যেটা, এটা বিয়োগ করে দিতে পারো। তাহলে কত হবে বলো তো? 74.67। 67। ঠিক আছে, এটা বলতে পারো। তাহলে কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে বলো তো ভাই? 74.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ ফাহিম, এবার বলো। ভাই আমি বলতে চাইছিলাম এখানে যে 1400 সিসি বের করলেন, এটা না বের করলে চলতো না? হ্যাঁ, এটা আসলে না বের করলেও চলতো, এবং এখানে যে 1200 সিসির কথা বলা হয়েছে, এই 1200 সিসির কথা না বললেও চলতো। যেমন গত ক্লাসে আমি একটা ম্যাথ করাইছিলাম, সেখানে কি আয়তনের কথা বলছিলাম আমি? বলিনি। এখন কোশ্চেনে দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের ম্যাথ, কোশ্চেনে দেওয়া আছে, তো কি করার, মানে সমস্যা নাই তো, দিলেও সমস্যা নেই, না দিলেও কিন্তু সমস্যা নেই, তাই না ভাইয়া? আমি কিন্তু গত ক্লাসে একটাতে দিই নাই, তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে? আমি কিন্তু গত ক্লাসে দিই নাই। আচ্ছা, তো ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। ভাই এই তাপমাত্রায় ফুটবে নাকি এর থেকে বেশি হলে ফুটবে? এই তাপমাত্রায় সর্বোচ্চ হবে, এর থেকে একটু বেশি হলে ফুটবে আর কি, ঠিক আছে? এই তাপমাত্রায় সর্বোচ্চ প্রসারণ, টান টান উত্তেজনা, ফুটে গেলাম, ঠিক আছে? এর চেয়ে একটু বাড়াইলে কি হয়ে যাবে? ফুটে যাবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে চলো গেলুসাকের চাপের সূত্রে আমরা চলে যাই, ঠিক আছে? আমরা ওই বয়েল চার্লসের সূত্র দিয়ে আরো ম্যাথ করব, সবগুলো সূত্র শিকার পরে, ঠিক আছে? তো গেলুসাকের চাপের সূত্র যেটা, এটা কি বলতো ভাই? চার্লসের সূত্রের সাথে অনেক মিল। চার্লসের সূত্রের জ্যাঠাতো ভাই তুমি বলতে পারো। সে কি বলছে? নির্দিষ্ট আয়তনে, ঠিক আছে? চার্লস কাকে কনস্ট্যান্ট রাখছিল? চার্লস চাপকে কনস্ট্যান্ট রাখছিল। বাট গেলুসাক কাকে কনস্ট্যান্ট রাখতেছে? সে হচ্ছে আয়তনকে কনস্ট্যান্ট রাখতেছে। তো সে বলতেছে নির্দিষ্ট আয়তনে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের কত? 1/273 অংশ করে বৃদ্ধি পায়। তো এটা দিয়ে তুমি কি বুঝলা? মনে করো তোমার কাছে কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে? কিছু পরিমাণ তোমার কাছে কি আছে? গ্যাস আছে। যেই গ্যাসের আয়তনটা তুমি কনস্ট্যান্ট ধরে নিলে, এবং কি মোল সংখ্যাটা কনস্ট্যান্ট ধরে নিলে। এখন আয়তনটা কনস্ট্যান্ট মানে কি বলতো ভাইয়া? এটা আসলে হেভি মেটালের ভিতরে আছে, মনে করো লোহার তৈরি একটা সিলিন্ডারের ভিতরে আছে, ঠিক আছে? এটা তুমি ধারণা করতে পারো। তো লোহার তৈরি একটা সিলিন্ডারের ভিতরে যদি তুমি রেখে দাও, তাহলে কিন্তু এটা সহজে কি আয়তন প্রসারিত হবে? গ্যাসের আয়তন আয়তন কিন্তু সহজে প্রসারিত হবে না। তো তুমি এমন একটা পাত্রে রাখছো যেটার কি আয়তন বৃদ্ধি পাচ্ছে না, তো এভাবে তুমি কি করে দিছো? আয়তন কনস্ট্যান্ট করে দিছো, আর গ্যাসের পরিমাণ তো চেঞ্জ করতেছই না, তাহলে গ্যাসের পরিমাণটাও কি কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা ফ্যাক্টরকে তুমি কি করে দিচ্ছ? কনস্ট্যান্ট করে দিচ্ছ। এবার বলছে, তো এই যে গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট করে দিছো, ঠিক আছে? গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট করে দিছো, কিছু বিষয় আছে, ওই চার্লসের সূত্র, গেলুসাকের চাপের সূত্র যেটা, এটার ফিজিক্যাল কিছু মিনিং আছে, মিনিং গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো দেখো তুমি কি করে দিছো? আয়তন এবং মোল সংখ্যা যেটা, সেটা কনস্ট্যান্ট করে দিছো। এখন দেখো তো তাপমাত্রা বাড়াইলে এই ভিতরের গ্যাসগুলোর চাপ বাড়বে না? বলো তো, তাপমাত্রা যদি বাড়াও গ্যাসের কি চাপ বাড়বে না? তাপমাত্রা বাড়াইলে গ্যাসের চাপ কেন বাড়বে? কেউ কি আমাকে কোশ্চেন আনসার দিতে পারবা? গ্যাসের চাপ কেন বাড়বে তাপমাত্রা দিলে? ভাইয়া বাড়াইলে? তাপমাত্রা বাড়ালে গ্যাসের কণাগুলো গতিশীল হবে। আচ্ছা, তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো, তাহলে গ্যাসের কণাগুলোর কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে? গতিশক্তি যদি বৃদ্ধি পায়, সেগুলা কি পাত্রের দেয়ালে আরো জোরে জোরে ধাক্কা দিবে না? আরো জোরে জি ধাক্কা দিবে ভাইয়া। না? এবং পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করে গ্যাসের অণুসমূহ, ওই পরিমাণ চাপকেই আমরা কি বলি? গ্যাসের চাপ কিন্তু বলি। তো যেহেতু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই গ্যাসের অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পাবে, এই গতিশক্তি বৃদ্ধির ফলে সে কি করবে? আগের চেয়ে আরো জোরে কি করবে? পাত্রের দেয়ালে ধাক্কা দিবে। তো পাত্রের দেয়ালে ধাক্কা দেওয়ার অর্থ কি বলতো ভাই? চাপের মান বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? এই জন্য কি বলতো ভাই? তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ যেটা, সেটা কি পাবে? বৃদ্ধি পাবে। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, এটা বুঝলাম, বাট কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা সম্পর্কে ধারণা দেয় কে বলতো ভাইয়া? গেলুসাকের চাপের সূত্র। সে কি বলছে ভাইয়া?
তাপমাত্রা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, তুমি যদি কি করো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের যত চাপ ছিল তার কি 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তো এটা দ্বারা কি মিন করে? তো চলো আগের মতোই মিন করে। আসলে মনে করো টি তাপমাত্রায় এই গ্যাসের চাপ যেটা সেটা কত? P1। টি তাপমাত্রায় গ্যাসের চাপ কত বলো তো ভাইয়া? P1। এবং এই গ্যাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হইতো তখন চাপ হইতো P0। কত হইতো বলো তো ভাইয়া? চাপ P0 হইতো। তাহলে বলো তো তারপরে কি বলো তো ভাই, চাপীয় সূত্র অনুসারে তুমি টি থেকে যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, ঠিক আছে, তার মানে শেষ তাপমাত্রা যদি T+1 হয়, তাহলে তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বৃদ্ধি কতটুকু হবে বলো তো ভাই? চাপের বৃদ্ধি হবে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের কত 1/273 ভাগ। তাহলে এই পরিমাণ কি পাবে বলো তো ভাই? চাপ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য। তার মানে তুমি যদি তাপমাত্রা টি থেকে T+1 করে ফেলো, মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, তাহলে চাপ কি পরিমাণ বৃদ্ধি পাবে বলো তো ভাইয়া? P0 ডিভাইড বাই কত? 273। এখন বলো তো ভাইয়া এর ফলে শেষের যে চাপটা P2 এর মানে এটা আমরা কি পাবো? আদি চাপ P1 প্লাস কি বলো তো ভাইয়া? চাপের বৃদ্ধি P0/273, এটা পাবো। তো এই কথাটা কি বুঝতে পারছো সবাই ভাইয়া? এই কথাটা কি বুঝতে পারছো? সেম কথা আগের মতো, ভাইয়া সেম কথা, ঠিক আছে। তো তার মানে কি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চাপের বৃদ্ধি কতটুকু ঘটবে? P0/273 করে। এখন চলো আগের মতো আমরা একটা আইডিয়াল কেস ধরে নিই। এরপরে কারো ক্লাস আছে 8:30টায়? কারো ক্লাস আছে? আচ্ছা, তো চলো আগের মতো আমরা একটা আইডিয়াল কেস ধরে নিই। মনে করো তোমার কাছে কি আছে? কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, কিছু পরিমাণ গ্যাস আছে একটা পাত্রে। তো এই গ্যাসের কি বলতো ভাইয়া? আয়তন এবং মোল সংখ্যা তুমি কনস্ট্যান্ট করে ফেলছো, সামহাউ, ঠিক আছে। এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের যে চাপ সেটা ছিল P0। এখন তোমাকে বের করতে হবে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করে ফেলো, সেক্ষেত্রে চাপ P এর মান কত হবে সেটা তুমি বের করবা, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপের মান কতটুকু বৃদ্ধি পায়? P0/273। তাহলে বলো তো তাপমাত্রা বৃদ্ধি করছো কতটুকু? T ডিগ্রি সেলসিয়াস, তাহলে চাপের বৃদ্ধি কতটুকু হবে? P0/273 ইনটু কত? T, ঠিক আছে। তাহলে বলো তো শেষ চাপ T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ যেটা P, এটাই কি শেষ চাপ? শেষ চাপ P কি হবে? আদি চাপ প্লাস কি? চাপের বৃদ্ধি। ভেরি গুড। তাহলে এভাবে করে P কি পাবা বলো তো ভাইয়া? P0/273 ইনটু কত? 273 প্লাস কত বলো তো ভাইয়া? এটা পাবা না? এটা পাবা না ভাইয়া? জি ভাইয়া। অবশ্যই এটাই পাবা। এটা না পাইলে কোনটা পাবা? এটা না পাইলে মাইরা ফাটা ফেলবো, ঠিক আছে। এটা না পাইলে তোমরা কি পারো না? ম্যাথ পারো না, ঠিক আছে, অঙ্ক পারো না, তো ভয় পাবা, ঠিক আছে। আচ্ছা, তো বলো তো এই টি যেটা, এটা কোন স্কেলে তাপমাত্রা? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে। তার সাথে 273 যোগ করলে আমরা কোন স্কেলে তাপমাত্রা পাবো? কেলভিন স্কেলে তাপমাত্রা বা পরম স্কেলে তাপমাত্রা পাবো। তাহলে P আমরা কি পাবো? P পাবো আমরা P0/273 ইনটু কত? বড় হাতের টি। এখানে ছোট হাতের টি হচ্ছে ভাইয়া সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, আর বড় হাতের টি কি বলতো ভাইয়া? পরম তাপমাত্রা, ঠিক আছে। বড় হাতের টি হচ্ছে পরম তাপমাত্রা। দেখো কত মজা, পরম তাপমাত্রা। তো এটা পেয়ে গেলাম। তাহলে বলো তো ভাইয়া এখানে P0 কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। তো বলো তো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য যখন একটা নির্দিষ্ট আয়তন থাকে তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার চাপ যেটা সেটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি P0 যেটা এটা একটা কনস্ট্যান্ট মান, 273 কি একটা কনস্ট্যান্ট মান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? P ইজ প্রপোর্শনাল টু কি বলতে পারি? T বলতে পারি, তাই না ভাইয়া? এই P ইজ প্রপোর্শনাল টু T বলতে পারি না? বলতে পারি? জি ভাইয়া। আচ্ছা, যদি বলতে পারি তাহলে আমরা পরের পেজে যাই। যদি বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি? P ইজ ইকুয়াল টু KT বলতে পারি, তাই না? অবশ্যই বলতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি? P ডিভাইড বাই T ইজ ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। তার মানে তুমি যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ তুমি যদি গ্যাস নাও, এই গ্যাসের আয়তন এবং মোল সংখ্যা যদি হয় কনস্ট্যান্ট, ঠিক আছে, আয়তন এবং মোল সংখ্যা যদি হয় কনস্ট্যান্ট, তাহলে এই গ্যাসের
চাপ বা তাপমাত্রার যতই পরিবর্তন করো না কেন, ঠিক আছে, চাপ বা তাপমাত্রার যতই পরিবর্তন করো না কেন, চাপ এবং তাপমাত্রার পরম তাপমাত্রার অনুপাত কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এটা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। বুঝাইতে পারছি? আচ্ছা শোনো, এখান থেকে কিন্তু আরো একটা লাইন লিখতে পারো, পি ইজ প্রপোর্শনাল টু টি। কি লিখতে পারো বলো তো ভাইয়া? স্থির আয়তনে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা লিখতে পারো না এখানে? লিখতে পারো না? জি ভাইয়া। স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের যে চাপ সেটা কি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই জিনিসটা কি নিজ দায়িত্বে লিখে ফেলবা, ঠিক আছে? স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার কি পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো তো এখানে যদি পি ভার্সেস টি ইজ ইকুয়াল টু কি হয়? অলওয়েজ কনস্ট্যান্ট মান পাই নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। মনে করো শুরুতে টি1 তাপমাত্রার জন্য গ্যাসের যে চাপ সেটা পেলা পি1, এবং পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি করে যখন তাপমাত্রা পাইছো টি2 তখন চাপ পেয়ে গেলা পি2। তাহলে বলো তো ভাইয়া পি1 ডিভাইড বাই টি1 ইজ ইকুয়াল টু কি হবে? পি2 ডিভাইড বাই টি2 হবে না? ঠিক আছে, এখন চাপ যদি চেঞ্জ করে তুমি পি3 এবং তাপমাত্রা টি3 বানায় ফেলো, তাহলে কি হবে? পি3 ডিভাইড বাই টি3, এটাও সমান হবে। এভাবে কি হবে বলো তো ভাই? সকল অনুপাত কি হবে? সমান হবে না? এই সমান হবে না? এই সমান হবে না? জি ভাইয়া। সমান হবে। তাহলে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে, এইচডব্লিউ দুইটা গ্রাফ আঁকাবা। কয়টা গ্রাফ আঁকাবা? দুইটা গ্রাফ। একটা গ্রাফে ওয়াই অক্ষ বরাবর রাখবা চাপ পি, এক্স অক্ষ বরাবর রাখবা টি কেলভিন স্কেলে তাপমাত্রা, ঠিক আছে? আরেকটা গ্রাফ ওয়াই অক্ষ বরাবর রাখবা চাপ পি, এক্স অক্ষ বরাবর রাখবা তাপমাত্রা টি, কোন স্কেলে? টি ডিগ্রি সেলসিয়াসে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা রাখবা, ঠিক আছে? এটা কি তোমাদের বাড়ির কাজ, অবশ্যই আমি পরের ক্লাসে দেখাবো, বাট বাড়ির কাজ। তাহলে চলো আমরা পরের ম্যাথটা করে ফেলি, ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের বইতে আসা ম্যাথ। এই ম্যাথটা তোমাদের বইতে আসা ম্যাথ, ঠিক আছে? তাও রিসেন্ট ইয়ারে আসছে, ঠিক আছে? তো বলছে একটি লোহার সিলিন্ডারে, ঠিক আছে, একটি লোহার সিলিন্ডারে 250 কিলো প্যাসকেল চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, হিলিয়াম গ্যাস ভর্তি আছে, ঠিক আছে? একটি লোহার সিলিন্ডার 250 কিলো প্যাসকেল চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটি 1000 কিলো প্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। আগুন লাগলে সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? ঠিক আছে, যখন আগুন লাগছে তখন সিলিন্ডারের গলনাঙ্ক যত, তাপমাত্রা কত হয়ে গেছে? তত হয়ে গেছে, এবং ওই তাপমাত্রায় গ্যাসের চাপ কত সেটা বের করা লাগবে। এবং আরো একটা জিনিস বের করা লাগবে, ভাইয়া সিলিন্ডারটি গলবে নাকি ফাটবে, ঠিক আছে? সিলিন্ডারটি গলবে নাকি ফাটবে। তো বলে দিছে লোহার গলনাঙ্ক হচ্ছে 1800 কেলভিন। এটা কোথায় আসছে? বুয়েট 18-19 আসছে। এটাও তোমাদের নেক্সট ক্লাসে করাবো, একদিনে এত প্রেসার দিব না ভাইয়া, ঠিক আছে? এত প্রেসার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে শিখি। তোমরা এখন নান্নু বাচ্চা। তো এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে?